অলডাস হাক্সলের ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সেটিংসটা হলো লন্ডনে এবং এর টাইটেলটি তিনি সংগ্রহ করেছেন উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট রচনাটি থেকে। ব্রেভ নিউ ওয়ার্ল্ড একটি ডিস্টোপিয়ান নোবেল। ডিস্টোপিয়ান নোবেল হলো যেখানে লাইফের সব কিছু খারাপ হয়, অর্থাৎ ন্যাচারালের বিপরীত। ব্রেভ নিউ ওয়ার্ল্ডে এরকমই একটা সোসাইটির কল্পনা করা হয়েছে। এখানে হাক্সলে এখনকার সময় দেখে আগামীতে কি হবে তা তুলে ধরতে চেয়েছেন, অর্থাৎ ৬৩২ বছর পরের সমাজ কেমন হবে, অর্থাৎ প্রযুক্তি নির্ভর হবে কিনা, সেটি মূলত আমাদের এই রাইটার এখানে বোঝাতে চেয়েছেন। এই জন্যই তিনি সেন্ট্রাল লন্ডন হ্যাচারি নামে একটি আইডিয়াল ওয়ার্ল্ডের সৃষ্টি করেছেন। এখানে মানুষের কোনো দুঃখ থাকবে না, যেখানে শুধু সুখ আর সুখী থাকবে। লেটস ডিসকাস দ্য ক্যারেক্টার লিস্ট। দ্য ডাইরেক্টর। এখানে ডাইরেক্টর হলো আইডিয়াল সোসাইটি সেন্ট্রাল লন্ডন হ্যাচারি এর পরিচালক মোস্তফা মন্ড হলো 10 জন যে কালেক্টর আছে ওই আইডিয়াল সোসাইটিতে, তার মধ্যে একটি। লেনিনা ক্রাউন হলো ওই আইডিয়াল সোসাইটির একজন নার্স। বার্নার্ড মার্কস হলো ওই আইডিয়াল সোসাইটির একজন কর্মচারী। হেলমহট ওয়াটসন হলো বার্নার্ডের ফ্রেন্ড। জন দ্য স্যাভেজ হলো স্যাভেজ রিজার্ভেশনে বড় হয়ে ওঠা একজন ছেলে, কিন্তু তিনি আমাদের এই আইডিয়াল সোসাইটির যিনি ডাইরেক্টর আছেন তার ছেলে। লিন্ডা হলো জনের মাদার। আমাদের এই নোবেলটি শুরু হয় সেন্ট্রাল লন্ডন হ্যাচারি থেকে। এখানে একজন ডাইরেক্টর আছে এবং এই ডাইরেক্টরকে কয়েকজন ছেলেদের গ্রুপকে লিড করে। এই ডাইরেক্টর আসলে ছেলেগুলোকে নিয়ে এসেছে এটা দেখানোর জন্য যে ফিউচারে বাচ্চারা কিভাবে জন্ম নেবে। এখানে এই ফ্যাক্টরির মধ্যে বোতলের মধ্যে বাচ্চাদেরকে গ্রো করা হয়। আসলে ফিউচারে কোনো বাচ্চা ন্যাচারালি জন্ম নেবে না, সবাই ওই ফ্যাক্টরির মধ্যে কৃত্রিম উপায়ে বা যান্ত্রিকভাবে জন্মগ্রহণ করবে। ইভেন আমাদের যে ডাইরেক্টর আছে এবং যে ছেলেদের গ্রুপটি আছে তারাও ন্যাচারালি জন্মগ্রহণ করেনি, বরং তারাও এই ফ্যাক্টরির মাধ্যমে জন্মলাভ করেছে। ডাইরেক্টর এই ছেলেগুলোকে দেখায় যে এখানকার যে বাচ্চাগুলো প্রডিউস হয় এই বাচ্চাগুলোকে আসলে 5 ভাগে ভাগ করা হয়। এখানে প্রথম শ্রেণীর যারা তারা অ্যালফা এবং বিটা, এবং বাকি 3 শ্রেণী এই অ্যালফা বিটা থেকে জন্মগ্রহণ করেছে, গামাস, ডেল্টাস অ্যান্ড ইপসিলন্স। এখানে অ্যালফা এবং বিটাকে আপার শ্রেণীতে রাখা হয়েছে এবং গামা, ডেল্টাস অ্যান্ড ইপসিলন্সকে লোয়ার শ্রেণীর বলে বিবেচিত করা হয়। এখানে যে 5 শ্রেণীর লোকজন আছে তারা আসলে একটা ড্রাগ গ্রহণ করে, ড্রাগটির নাম হলো সোমা ড্রাগটি গ্রহণ করলে সবাই এখানে চিন্তামুক্ত হয়ে যায় এবং তাদের কোনো সমস্যা থাকলে তারা সেটা ভুলে যায়। এই ধরনের সমাজ আসলে একটা নিজস্ব আইডিওলজির মাধ্যমে চলে। এখানকার সব কিছুই তাদের নিজের হাতে থাকে। এরই মধ্যে মোস্তফা মন্ড নামে একজন ক্যারেক্টারের এন্ট্রি ঘটে এবং সেও এসে তাদেরকে একই কথা বলে যে আমরা এই সোসাইটি কেন তৈরি করেছি। অ্যাকচুয়ালি তারা এই সোসাইটি তৈরি করেছে যাতে এই সোসাইটি একটা আইডিয়াল সোসাইটি হিসাবে গড়ে ওঠে এবং সবকিছুই যাতে তাদের নিয়ন্ত্রণে থাকে এবং এখানে যেন কারো কোনো সমস্যা না হয়। এই আইডিয়াল যে সোসাইটিটি তৈরি করা হয়েছে এটার মেইন টার্গেটটা হচ্ছে হ্যাপিনেস, অর্থাৎ তারা দুঃখ শোক কোনোটি তাদের জীবনে আসতে দিতে চায় না। লেনিনা ক্রাউন এখানকার একজন নার্স এবং বার্নার্ড মার্কস এখানকার একজন কর্মচারী। বার্নার্ড মার্কস কিন্তু আলফা গ্রুপের। সে আলফা শ্রেণীভুক্ত হলেও সে আলফা শ্রেণীর মতো ঠিক দেখতে নয়, কারণ তার হাইট কিছুটা ছোট। নিয়ে বার্নার্ড মার্কস সবসময় একটি চিন্তার মধ্যে থাকে। এদিকে লেনিনা ক্রাউন ভাবে সে বার্নার্ড মার্কসের সাথে ডেটে যাবে। বার্নার্ড লেনিনাকে ডেটের জন্য ইনভাইট করে এবং লেনিনা রাজি হয়ে যায়। তারা স্যাভেজ রিজার্ভেশনে ঘুরতে যায়। বার্নার্ডের একজন ফ্রেন্ড আছে হেলমহট ওয়াটসন। বার্নার্ড এবং হেলমহট ওয়াটসন কারোরই এই সোসাইটিটি ঠিক পছন্দ না। বার্নার্ডের আসলে এই সোসাইটি পছন্দ না, কারণ তার হাইটটা একটু ছোট এবং তিনি তার শ্রেণী যে আলফা আছে তার সাথে সঠিক ম্যাচ হয় না। এখন ওয়াটসনের এই সোসাইটি পছন্দ না, তার কারণ সে সব বিষয়ে পারফেক্ট এবং সেজন্য তার লাইফটা বোর হয়ে গেছে। তার লাইফে আসলে নতুন করে পাওয়ার, নতুন করে চাওয়ার কোনো কিছু নেই। অবশেষে লেনিনা এবং বার্নার্ড মার্কস স্যাভেজ রিজার্ভেশনে ঘুরতে যায় এবং তাদের সাথে ওখানে গিয়ে জন নামে একজনের সাথে দেখা হয়ে যায়। জন ছেলেটি স্যাভেজ হওয়া সত্ত্বেও সে ইংলিশ বলতে পারে। এখানে লিন্ডা নামে একজন আছে যিনি জনের মা। বার্নার্ড মার্কস আসলে কিভাবে যেন বুঝতে পারে লিন্ডা হলো সেই মেয়ে যার সাথে তাদের ডাইরেক্টর 20 বছর আগে এখানে ঘুরতে এসেছিল। আর এই কাহিনীটি ডাইরেক্টরই বার্নার্ড মার্কসকে
শুনিয়েছিল। যখন বার্নার্ড মার্কস দ্য ডাইরেক্টরের কাছে ছুটি চাইতে যায়, তখন ডাইরেক্টর তাকে এই গল্পটি শুনিয়েছিল যে একদিন আমিও ওই স্যাভেজ রিজার্ভেশনে ছুটি কাটাতে গিয়েছিলাম একটি মেয়ের সাথে, এবং ঝড়ের কারণে আমি ওই মেয়েটিকে হারিয়ে ফেলি। আসলে এই হারিয়ে যাওয়া মেয়েটি হচ্ছে লিন্ডা, এবং তখন সে প্রেগনেন্ট হয়ে যায় এবং পরক্ষণে জনের জন্মদান করে। এখন বার্নার্ড মার্কস জানতে পারে আসলে জন হচ্ছে ওই ডাইরেক্টরেরই ছেলে। তখন বার্নার্ড চিন্তা করে যে সে ডাইরেক্টরের উপর প্রতিশোধ নেবে, কারণ সে ডাইরেক্টরকে খুব একটা বেশি পছন্দ করতো না, যেহেতু তার এই সোসাইটিটিও পছন্দ ছিল না। বদলা নেওয়ার জন্য সে এই জন এবং লিন্ডা দুজনকেই নিয়ে লন্ডনে চলে আসে। ডাইরেক্টর তাদেরকে দেখে অনেক লজ্জা পায় যে একদিকে সে আসলে ওই ছেলেগুলোকে কি শেখাচ্ছে, এবং একদিকে তার নিজেরই একজন বাচ্চা আছে যে ন্যাচারাল প্রসেসে জন্মগ্রহণ করেছে। লজ্জার কারণে এই ডাইরেক্টরটা ওই সেন্ট্রাল লন্ডন হ্যাচারি থেকে ডাইরেক্টর ইস্তফা দিয়ে দেয়। জন এই পুরো লন্ডনে ফেমাস হয়ে যায়, অর্থাৎ তাকে সবাই চিনতে শুরু করে, কারণ সে হচ্ছে ডাইরেক্টরের ছেলে। এখন জন যেহেতু ওই ধরনের সোসাইটি আগে কখনো দেখেনি, যে বাচ্চা হচ্ছে বোতলের মধ্যে জন্মগ্রহণ করে, তার কাছে সবকিছু আজব মনে হচ্ছিল। জনের সাথে থাকতে থাকতে লেনিনা এবং বার্নার্ডও অনেক ফেমাস হয়ে যায়। জন একদিন লেনিনাকে প্রপোজ করে বসে, এবং লেনিনা জনকে ফিজিক্যাল রিলেশনের জন্য অফার করে। এই বিষয়টি জন খুব একটা ভালোভাবে নিল না। যে জন রাগে অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে এবং লেনিনা ভয়ে গিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। কেউ একজন জনকে কল করে বলে যে তার মা হসপিটালে ভর্তি আছে, এবং জন তৎক্ষণাৎ তার মায়ের কাছে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই লিন্ডা মৃত্যুবরণ করে। জন হঠাৎ করেই জানতে পারে যে তার মাকে সোমা ড্রাগসের হাই ডোজ দেওয়া হয়েছে, এবং এই কারণেই তার মৃত্যু ঘটেছে। জন সোমা ড্রাগকে বিভিন্নভাবে গালাগালি করতে লাগে এবং এটাকে বিষ বলেও অভিহিত করে। হঠাৎ করে কি হলো, হেলমার্ট ওয়াটসন ও জনকে সাপোর্ট করতে লাগে। এই খবরটি চলে যায় মোস্তফা মন্ট, যিনি এখানকার কালেক্টর ছিল, তার কানে। জন নামে একজন ছেলে আছে যে হচ্ছে সোমা ড্রাগের বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলছে। এখন মোস্তফা মন্ট এদিকে একটা কাণ্ড করে, যে হচ্ছে বার্নার্ড, ওয়াটসন এবং জনকে, এই তিনজনকে সে হচ্ছে তার দরবারে ডেকে পাঠায় এবং জনকে সরাসরি জিজ্ঞাসা করে যে তোমার কি সমস্যা, কেন তুমি এরকম করছো। জন মোস্তফা মন্টকে সরাসরি বলে দেয় আসলে আপনার এই সোসাইটি থেকে সমস্যা এবং এই সোমা ড্রাগস থেকে সমস্যা। এটা নিয়ে মোস্তফা মন্ট এবং জনের মধ্যে বেশ তর্কাতর্কি হয়ে যায়। জন এটাও বলে যে এরকম জীবন চাই না যেখানে কোনো ফল থাকবে না, অর্থাৎ সবকিছু হ্যাপি এবং হ্যাপি। এই রুলসের আসলে কোনো ওয়ার্ল্ড হতে পারে না, যেখানে দুঃখ থাকবে সেখানে সুখও থাকবে। মোস্তফা মন্ট খেপে গিয়ে বার্নার্ড মার্কস এবং হেলমহর্টস ওয়াটসনকে একটা আইল্যান্ডে পাঠায় দেয়, কারণ সে আগে থেকেই জানতো যে তারা এই সোসাইটির বিরোধিতা করছে। এদিকে জনকে একটা লাইট হাউসে পাঠানো হয়। লাইট হাউসে আসলে জন নিজেকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে, কারণ সে যখন শেক্সপিয়ারের রচনাগুলি পড়েছিল, যে তখন সে সেখান থেকে শিখেছিল যে সুখ থাকলে সেখানে দুঃখও থাকবে। এসব দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসতে থাকে ওই লাইট হাউসে। সবার মধ্যে এটা ছড়িয়ে যায় যে লাইট হাউসে একজন পাগল এসেছে যে নিজেকে আহত করছে। যখন জন এটা রিয়েলাইজ করতে পারে যে সে মানুষের সামনে একটা তামাশার সৃষ্টি করেছে নিজেকে, তখন জন নিজের গলায় দড়ি দিয়ে সুইসাইড করে, এবং পরের দিন যখন তাকে দেখতে আরও লোকজন আসে, তখন দেখে যে জন সুইসাইড করেছে। এই জনের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের এই ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সমাপ্তি হয়। ইজি ইংলিশ লিটারেচার অলওয়েজ আপনাদের জটিল এবং কঠিন বিষয় অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।